আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ছুটির দিনে দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচারণা। সময়ের সাথে ভোটারদের মন জয় করতে নানা কৌশলে বিভিন্ন দলের প্রার্থীরা। নারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি, তারা যাতে স্মুথলি আসতে পারে। ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার দিলেন তারেক রহমান। এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে থেকে তাদের জন্য সহযোগিতা করি। রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের পর বিকেলে যোগ দিবেন সমাবেশে। বেগম খালেদা জিয়া কখনোই আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। ফেনীর সমাবেশে বললেন জামায়াত আমির। নোয়াখালীতে দিলেন মামলা বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি। দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আর একটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া হলেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের হার অর্ধেকেরও কম। জবাবদিহিতার অভাব বলছেন বিশ্লেষকরা। এটা একটা কারসাজি। এখন আপনি যখন আপনার কাছে যখন আমার কাজ থাকবে, তখন আপনার মনটা পটানোর জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলে আপনি প্রচারণা করছেন যে তারিখ থেকে, ওই তারিখ থেকে এটা রিফ্লেকশন থাকা দরকার ভোট চাওয়ার ক্ষেত্রে। প্রার্থীদের আশ্বাস আর প্রবোধে আস্থা কমেছে ভোটারদের। গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠন চান তরুণরা। বৈষম্যহীন সমাজের স্বপ্ন। আন্দোলনের পর থেকে নারীদের যে একটা সমস্যা হয়েছে, তাদের স্বাধীনতা নেই। বিশ্বে 100টা ভার্সিটির মধ্যে বাংলাদেশে কোনো ভার্সিটি নেই। তার মানে আমরা কতটা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। কর্মসংস্থান খুলে দেয়া বা এর চাইতে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া শিক্ষিতদের জন্য এটাই সবচেয়ে উত্তম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। ছুটির দিনেও বিরামহীন প্রচার গণসংযোগে ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটছেন, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর মিরপুর এলাকায় ভোটের প্রচারে নেমেছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটদানের আহ্বান জানান তিনি। উর্দু ভাষাভাষীদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। জনগণের সমস্যার সমাধানে বদ্ধপরিকর, এমনটাও জানান তিনি। এদিকে রাজধানীর উত্তরায় গণসংযোগে ব্যস্ত ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত 17 বছর মানুষ ভোটই দিতে পারেননি, তাই মানুষের কাছ থেকে বেশ ভালো সাড়া মিলছে। দর্শক, জুরাইনে আছেন আমাদের আরেক সহকর্মী হাসান মিসবাহ। তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। মিসবাহ, এখন তো জুমার নামাজের সময়, কিন্তু প্রার্থীদের প্রচারে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বিস্তারিত জানাবেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেকগুলো এলাকায় আমরা জানি যে যানজট, জলাবদ্ধতা, গ্যাস সমস্যা, পানিতে ময়লা, নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত যেসব এলাকা, এবং ওই এলাকাগুলোতে এইসব সমস্যা তুলে ধরে প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, এই বিষয়গুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যে এলাকায় আছি এখানে গত 3 দিন ধরে গ্যাস নাই, ফলে এটি একটি বড় ধরনের নাগরিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি 2009 সালে কদমতলী জুরাইনের এই অংশটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে এই এলাকায় বলা চলে ইচ্ছে মতো ঘরবাড়ি নির্মাণ হয়েছে,
ওভাবে সড়ক নির্মাণ হয়নি, শিল্প কল কারখানা হয়েছে। ফলে এখানে বলা যায় যে পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে অপরিকল্পিত একটি অংশ হচ্ছে এই জায়গাটি। ফলে এই সমস্যাগুলো, সংকটগুলো তুলে ধরে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। পাশাপাশি এটি যেহেতু ঢাকার পাশের একটি অংশ, এখানে কিশোর গ্যাংয়ের নতুন করে উৎপাত শুরু হয়েছে, মাদক সমস্যা আছে, সেই বিষয়গুলো প্রার্থীরা তারা এই অ্যাড্রেস করেছেন। বিএনপি, জামাত এবং হাত পাখার যিনি প্রার্থী আছেন, পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, তারাও মূলত এই এলাকার সংকটগুলো যেহেতু সবাই জানেন, মূলত নাগরিক সমস্যাগুলো সমাধানের আশ্বাসই সবাই দিয়ে যাচ্ছেন এবং নির্বাচিত হলে তারা সেই বিষয়গুলোর সমাধান করবেন এমনটি বলছেন। পাশাপাশি প্রতি বছর আমরা দেখি যে ডেঙ্গু একটি চরম সমস্যা হয়ে দাঁড়ায় এই গ্রীষ্ম মৌসুমে এই এলাকাতে, বিশেষ করে জুরাইন, কদমতলী, ধনিয়া। প্রতি বছর আমরা দেখি যে অনেক মানুষ মারা যায়, এখানে জলাবদ্ধতা থাকে, মশায় অনেক মানুষ এখানে প্রাণ হারান। সেই সংকটটি সমাধানের প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন। পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টি তারা নজরে আনছেন এবং যারা এলাকায় বেকার আছে তাদেরকে প্রশিক্ষিত করে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এবং এই এলাকার আরও একটি বড় সংকট হচ্ছে সড়ক নির্মাণ। একেবারে ভাঙাচোরা সড়ক এবং সড়কের যে অংশটি সেটিও একেবারে ছোট, দখলে দূষণে জর্জরিত এই এলাকা। সব মিলে দক্ষিণ সিটি কর্পোরেশনে যে সংকটগুলো আছে, নাগরিক অসুবিধা আছে, সংকট, সেগুলো মূলত অ্যাড্রেস করে প্রার্থীরা ভোটারের কাছে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। রাব্বি। মিসবাহ, আপনাকে ধন্যবাদ। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। বগুড়ার এক মতবিনিময় সভায় রাখা বক্তব্যে একথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে একথা বলেন বিএনপি চেয়ারম্যান। বলেন, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে, তাহলেই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দিতে হবে। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনুপ্রেরণা দেন। বলেন, শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় উন্নত করা হবে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় তার পাশে ছিলেন স্বামী তারেক রহমান। শিশু কিশোররা এ সময় সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন। আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এটাই হোক আজকের দিনের শপথ। রংপুরে বিকেলে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর নির্বাচনী সমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জেনে নেব। মাজহার, জনসভাস্থলের প্রস্তুতি সম্পর্কে জানাবেন, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন সে বিষয়েও জানতে চাই। যে বিষয়টি বলি যে আসলে কি ধরনের উজ্জীবনা কাজ করছে, উচ্ছ্বাস কাজ করছে নেতাকর্মীদের মাঝে, সেটি যদি আমরা লক্ষ্য করছি, অর্থাৎ আজ ভোর থেকে কিন্তু কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মাঠে লোকজন আসা শুরু করেছেন এবং এখন যেহেতু জুমার নামাজ হবে, জুমার নামাজের পরে হয়তো প্রথমে তারপরে যারা বাইরে আছেন তারা এখানে আসবেন। আমরা দেখছি যে প্রচুর পরিমাণ নারী যারা আছেন, আমরা গাইবান্ধা জেলা মহিলা দলের পক্ষ থেকে আমরা দেখতেছি এখানে লোকজন তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা যদি একটুখানি মঞ্চের দিকে যেতে পারি, আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে লোকজন, নেতাকর্মী এখনই এরই মধ্যে কিন্তু তারা এসেছেন
এবং এই আশার পিছনে যে যৌক্তিক কারণটা আপনাকে বলি যে তারেক রহমান মূলত 20 বছর পর এই রংপুরে আসছেন এবং তারেক রহমানকে নিয়ে এক ধরনের বাড়তি উচ্ছ্বাস আশা নানা কারণে আছে। সেটি প্রথমত হচ্ছে যে রংপুর অঞ্চল আপনি জানেন যে দীর্ঘ উন্নয়ন বঞ্চনার শিকার। সেই আজকে তারা মনে করছেন যে তারেক রহমান এখান থেকে রংপুরকে নিয়ে কি প্ল্যান তিনি করেছেন, কি উন্নয়নের প্ল্যান করেছেন, কি বৈষম্য দূর করবার কি প্ল্যান করেছেন, সেই প্ল্যানের কথা হয়তো তিনি বলবেন, সেটি বলছেন। সেখানে তিস্তা মহাপরিকল্পনা সহ অন্যান্য আরো অনেক বিষয় আছে। এবং আপনাকে একটু বলি, শুধু যে 54 বছরে যে এই রংপুর অঞ্চল বঞ্চিত হয়েছে তা নয়, আজ এই বর্তমান ইন্টারিম সরকারের আমলেও প্রায় যে 24টি একনেক বৈঠকে হয়েছে, এর মধ্যে 2,12,000 কোটি টাকার যে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ হয়েছে, সেখানেও কিন্তু 42 ভাগ বরাদ্দ হয়েছে চট্টগ্রামের জন্য, আর রংপুর অঞ্চলের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে মাত্র 2.44 ভাগ। অর্থাৎ এই যে উন্নয়ন বৈষম্য, উন্নয়ন বঞ্চনা আছে, সেই উন্নয়ন বঞ্চনা থেকে তিনি একটি বড় মেসেজ দিবেন, সেই ধরনের আশাই কিন্তু আছেন নেতা কর্মীরা। আমরা যতটুকু জানতে পেরেছি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তিনি যেটি বলেছেন যে এই মাঠ ছাপিয়ে একেবারে পুরো রংপুরের যে অলিগলিগুলো আছে এবং যে প্রধান সড়কগুলো আছে, সেই সড়কে কিন্তু মাইক টানানো হয়েছে, এলইডি টানানো হয়েছে। অর্থাৎ আজকে পুরো রংপুর শহর মানুষে মানুষে ভরে যাবে, এই ধরনের আশা আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে। মাসুম। মাঝার, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাড়িধারা এলাকায় রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। তিনি তারেক রহমানের পক্ষে প্রচারের খবরাখবর রাখছেন, তার কাছ থেকে সবশেষ তথ্য জানব। বিজয়, ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে কেমন দেখছেন প্রচার কার্যক্রম? স্থানীয় এলাকাবাসী, নেতাকর্মীরা কি বলছেন? প্রচার কার্যক্রম কিন্তু চলছে। ঢাকা 17 আসন যেহেতু বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আসন, এই আসনে কিন্তু প্রচারণা বিএনপির পক্ষে বেশ চলছে। এবং আমি এই মুহূর্তে যেখানে আছি, যে বাড়িধারা ডিউচেস, এই বাড়িধারা ডিউচেস এর মসজিদে কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল সালাম তিনি কিন্তু এখানে এসেছেন। তিনি সরাসরি কিন্তু এখানে প্রচারণা করছেন। এবং বিএনপি চেয়ারম্যানের প্রধান প্রতিদ্বন্দ্বী যদি বলি, যে জামাত ইসলামের ডাক্তার খালিদুজ্জামান, তার প্রচারণাও কিন্তু বেশ জোরে সোরে চলছে, এমনটাও আমরা দেখতে পাচ্ছি। আর আব্দুল সালাম, যিনি বিএনপি চেয়ারম্যানের যে উপদেষ্টা, তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি মিটিং করেছেন ডিওএইচএস এর যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তাদের সাথে। এবং সেই মিটিং এর পর তিনি কিন্তু এই ডিওএইচএস এলাকায় ঘুরেছেন এবং বেশ কিছু লিফলেট বিতরণ করেছেন। তবে বিএনপি নেতাকর্মী সহ যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস, উদ্দীপনা এবং নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশও কাজ করছে। এবং তারা আব্দুল সালাম যেমনটি বলেছেন আসলে যে এবারের নির্বাচনও একটি 71 সালের মুক্তিযুদ্ধের মতোই বিএনপির কাছে, এমনটাই তিনি জানিয়েছেন। এবং এবারে তারা একটি ভোট বিপ্লব চান বলে এমনটাই তারা প্রত্যাশা করেন এবং বিএনপির পক্ষে একটি ভোট বিপ্লব হবে, এমনটাও তাদের প্রত্যাশা। রাব্বি। বিজয়, আপনাকে ধন্যবাদ। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালীর নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে মিথ্যা মামলা দেবে না, মামলা বাণিজ্য করবে না। সমাবেশে তিনি বলেন, 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যা হয়েছে, সংসদ নির্বাচনের ফলাফলও তাই হবে। এর আগে ফেনীতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যা এখন দেশে নেই। নির্বাচিত হলে ন্যায্যতার ভিত্তিতে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন জামায়াতে আমির। প্রতিশ্রুতি দেন ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার। এছাড়াও বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ফেনী বাঁধের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করা হবে, এমনটাও জানান ডাক্তার শফিকুর রহমান। এর জনসভায় বক্তব্য শেষে ফেনীর 3টি আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আর একটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা 11 আসনের আফতাবনগরে গণসংযোগে এ মন্তব্য করেছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী
তিনি নির্বাচিত হলে কেমন বাংলাদেশ গড়বেন ভোটারদের জানান সেই কথা। গণভোটে হ্যার পক্ষে রায় দিলে দেশে কি পরিবর্তন হবে সেই ধারণাও দেন তিনি। তবে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করার পাশাপাশি অভিযোগ করেন নাহিদ ইসলাম। জানান বড় একটি রাজনৈতিক দল আচরণবিধি ভঙ্গ করছে। নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি। তবে ভোটাররা তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান নাহিদ ইসলাম। প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম এনসিপি সর্বপ্রথম গত 6-7 মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। ৭১ এই দেশ স্বাধীন হয়েছে, আর আমাদেরকে 24-এ তারা নতুনভাবে আবার আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে তারা হলো অগ্রনায়ক। দেশের মানুষ এখন একটা পরিবর্তন চায়, তো সেই পরিবর্তনটা এই জুলাই নায়কদের মাধ্যমেই এই দেশের মানুষ প্রত্যাশা করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন চীন বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের উত্তরাঞ্চলে 1000 শয্যা বিশিষ্ট একটি আন্তর্জাতিক হাসপাতাল ও স্বাস্থ্যকর শহর প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান। বলেন ভারত, নেপাল ও ভুটানের রোগীরাও এই হাসপাতাল ব্যবহার করতে পারবে। এছাড়া মুনাফার বদলে সেবার উদ্দেশ্যে ওষুধ খাতে সামাজিক ব্যবসার মডেল এবং পেটেন্ট মুক্ত টিকা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রতিনিধি দলে থাকা জৈব চিকিৎসা, অবকাঠামো ও ডিজিটাল খাতের বিশেষজ্ঞরা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। নির্বাচনী ইস্তেহার হলো জনগণের সাথে রাজনৈতিক দল ও প্রার্থীর লিখিত সামাজিক চুক্তি, যেখানে লিপিবদ্ধ থাকে প্রার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা। ভোটের ইতিহাসের দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের মানুষ অসংখ্য ইস্তিহার দেখেছে, কিন্তু পরিসংখ্যান বলছে রাজপথের সেই উত্তপ্ত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হয়েছে 50 ভাগেরও কম। জবাবদিহিতা না থাকায় হচ্ছে না ইস্তেহার বাস্তবায়ন, বলছেন বিশ্লেষকরা, যা প্রতারণার শামিল। বিস্তারিত দেখুন রাসেল আহমেদের প্রতিবেদনে। ভোট এলেই দেখা মেলে সাজ সাজ রব। গগনবিদারী স্লোগানের ভিড়ে সবচেয়ে দামি যে দলিলটি সামনে আসে তা হলো নির্বাচনী ইশতেহার। 1991 সাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর প্রায় সব দলই উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি দিয়েছে। 2008 সালের পর থেকে তা আনুষ্ঠানিক ইশতেহারে রূপ নিয়েছে। গণতন্ত্র শক্তিশালী করা, নারীর কর্মসংস্থান, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন সহ বড় বড় প্রতিশ্রুতি ছিল দল ও প্রার্থীর ইশতেহারে। কেউ বলেছিল 10 টাকা সের চাল দেবে, কেউ বা ঘরে ঘরে চাকরি। তবে বিজয়ের পর বেশিরভাগ প্রতিশ্রুতি থেকে গেছে অধরা। দলের বাইরে বিজয়ী সংসদ সদস্যদের উদ্যোগও ছিল যৎ সামান্য। এখন হাতে পায়ে ধরছে যখন ইলেকশন আসছে তখন, আর যখন ইলেকশন শেষ হয়ে গেছে যখন হেরার আমার চিনে না। ক্ষমতা একজনের কাছে থাকে, খালি মানুষ পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতার সেটাই থাকে, ক্ষমতার দাপটও সেম থাকে। মনে প্রাণে চাচ্ছি যে যারা এই প্রতিশ্রুতি দিব শক্তভাবে রাখবে, আমরা তাদেরকে পাশে থাকবো, ইনশাল্লাহ তাদেরকে ভোট দিব। যারা প্রার্থী যাচ্ছে তারা আগের মতো মন মানসিকতা নাই, আমার ধারণা কিছু না কিছু পরিবর্তন হবে। বিগত 3 দশকের অভিজ্ঞতা বড়ই তিক্ত। শিল্পায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিংবা সুশাসনের যে অঙ্গীকার ইশতেহারে করা হয়েছিল তার সিংহভাগই বাস্তবায়ন হয়নি। তবে কি দলগুলো কেবল ভোট টানার কৌশল হিসেবেই এই দলিল তৈরি করে? 2008-এ আওয়ামী লীগ যেগুলো বাস্তবায়ন করা ফরজ ছিল সেগুলো করারই বড় উল্টাটা করেছে। যেমন তাদের ইশতেহারে ছিল তারা ক্ষমতায় আসলে ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাবে। সদিচ্ছা বড় না আইন বড়, দুইটাই বড়, কিন্তু একটু হলেও বেশি বড় সদিচ্ছা। কারণ সদিচ্ছা যদি না থাকে তাইলে আপনি একেবারে সংবিধানে, যেমন মনে করেন সংবিধান চেঞ্জ করে ফেলছে। পলিটিক্যাল পার্টিগুলো কী করে, ঢাকায় বসে ওই মিডিয়ার সামনে একটা ব্রিফিং করে দেয়, যেটা পত্রপত্রিকা টেলিভিশনে আসে, বাট এটার বিস্তারিত জিনিস মানুষ জানতেই পারেন না। ইলেকশন কমিশনে হোক বা কোন একটা জায়গায় যেখানে হোক জমা দিয়ে দিক, যে আমরা এখানে জমা দিলাম, আমরা ক্ষমতায় গেলে এই ইশতেহারগুলো এইভাবে পাশ করব। ইশতেহার কেবল একগুচ্ছ ছাপানো পৃষ্ঠা নয়, এটি হওয়া উচিত একটি জবাবদিহিমূলক দলিল। দেশে প্রার্থী ভোটারের এই সামাজিক চুক্তি বাস্তবায়নের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। বিশ্লেষকদের মতে ইশতেহার বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা রাজনৈতিক সদিচ্ছার অভাব। ক্ষমতা টিকিয়ে রাখতে বেশি মনোযোগ দেয় দলগুলো।
এটা একটা কারসাজি। এখন আপনি যখন আপনার কাছে যখন আমার কাজ থাকবে, তখন আপনার মনটা পটানোর জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলে আপনাকে জয় করলাম। একজন ভোটারও কি কথা বলছে যে ইলেকশন হয়ে যাওয়ার পরে এমপি সাহেবেরা আমাদের খোঁজ নিয়েছে বা আমার এই রাস্তাটা ঘাট করছে? তাদের মতে বাস্তবায়ন না হলেও ইশতেহার গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতের মানদণ্ড তৈরি করে। প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে কতটা ফারাক তাও পরিষ্কার হয়। ইশতেহারটা ঘোষণা করা হয় নির্বাচনের ঠিক অল্প কয়েকদিন আগে। এটা ঘোষণা করা উচিত তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে, অথবা যেদিন থেকে অ্যাটলিস্ট ক্যাম্পেইন শুরু হবে, প্রচারণা শুরু হবে তখন থেকে। কারণ আপনি প্রচারণা করছেন যে তারিখ থেকে, ওই তারিখ থেকে এটা রিফ্লেকশন থাকা দরকার ভোট চাওয়ার ক্ষেত্রে, যে আপনি কী নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, ভোটার কাছে যাচ্ছেন। ওই জিনিসটা কিন্তু এখানে অনুপস্থিত। বাস্তবসম্মত প্রতিশ্রুতি, শক্তিশালী জবাবদিহি ব্যবস্থার মাধ্যমে ইশতেহার বাস্তবায়নের আহ্বান জানান তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুল ঝুড়িতে আগের মতো সরল বিশ্বাস করছে না জনগণ। গণঅভ্যুত্থানের পর অনেক বেশি রাজনীতি সচেতন দেশের মানুষ চুলচেরা বিশ্লেষণ করছেন এসব প্রতিশ্রুতির। তাদের মতে আগামী সরকারকে দায়িত্ব নিতে হবে দেশ পুনর্গঠনের। দুর্নীতি ও আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার তরুণরাই নির্ধারণ করবেন কারা হবেন আগামী জনপ্রতিনিধি। রুবেল হাসানের ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। জাতীয় যুবনীতি অনুযায়ী 18 থেকে 33 পর্যন্ত বয়সসীমাকে বলা হচ্ছে যুবক বা তরুণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাদের সংখ্যা প্রায় 4,32,00,000, তাই বলা বাহুল্য এই 1/3 ভোটারই নির্ধারণ করবেন ক্ষমতার সুইং হচ্ছে কোন দিকে। 24 সালে সফল আন্দোলনের পর অধিকারের প্রশ্নে আরো বেশি সজাগ তরুণরা। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে এবারই প্রথম ভোটের সুযোগ পেলেও স্বচ্ছতা ও জবাবদিহিতার সরকার চান তারা। কাউকে ভাবাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুগোপযোগী শিক্ষার পাশাপাশি আবার কারো চাওয়া কর্মসংস্থান। আপনার সাথে তর্ক বিতর্ক আমার থাকতেই পারে, সেই জন্য একটা মানুষকে আমি মেরে ফেলবো। আচ্ছা, সে মারার জন্য তারা অস্ত্রগুলো কই পাচ্ছে? আর সেখানে আমাদের সরকাররা কি করতেছে, প্রশাসন কি করতেছে? আমাদের হাদি ভাই এই যে মারা গেল, তার কিন্তু এই যে হচ্ছে, হ্যাঁ বিচার হবে, এত আন্দোলন হলো, তাও কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো এটা নিশ্চয়তা পাই নাই যে আসলে এটা কি হবে। আন্দোলনের পর থেকে নারীদের যে একটা সমস্যা হয়েছে, তাদের স্বাধীনতা নেই। তারা বের হইতে ভয় পায় বাসা থেকে। ঠিক আছে, এটা কেন ভয় পায়? কারণ আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করে? তারা দাঁড়িয়ে থাকে। একটা রাস্তা দিয়ে একটা ছেলে গেলে একটা মেয়েকে কেন টিস করবে? বিশ্বে 100টা ভার্সিটির মধ্যে বাংলাদেশে কোনো ভার্সিটি নেই। তার মানে আমরা কতটা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। আজ স্টুডেন্ট আমরা চাই যে একটা ভালো শিক্ষা গ্রহণ করতে, কর্মসংস্থান খুলে দেয়া বা এর চাইতে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া শিক্ষিতদের জন্য, এটাই সবচেয়ে উত্তম। ভাতা হয়তো একটা সংসার ঠিকঠাকভাবে চলে না। ভোট দেওয়াটা সবার জন্য জরুরি। এর জন্য গতবার ভোট দেই নেই, কিন্তু এবার অবশ্যই ভোট দেব। এবার নারী ভোটার সংখ্যা প্রায় 6,29,00,000, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। যে দলই ক্ষমতায় আসুক, বিরাট এই জনগোষ্ঠীর রায় প্রয়োজন হবে তাদের। এরই মধ্যে বড় দুই জোট সহ প্রার্থীরা আলাদা পরিকল্পনা এনেছে নারীদের সামনে। তবে নারী ভোটাররা বলছেন দলগুলোর এসব প্রতিশ্রুতি তৈরি করছে নতুন প্রশ্ন। তাদের চাওয়া সমান সুযোগ, নিরাপদ কর্মক্ষেত্র। বিএনপিকে পূর্বে আমরা দেখেছি, তাদের দুর্নীতির লিস্ট তো কম না। এখন তারা কতটুকু শুধরিয়েছে সেটা জানি না। আর জামাতরা যে ধরনের বক্তব্য তারা দিচ্ছে, আপনারা ঘরে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে সম্মান করব, এটা একটা যায় না। মেয়েদের নিরাপত্তা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার। সেটা হচ্ছে বিগত সরকারের কাছ থেকে ওই রকম ভাবে দেখা যায় নাই, কিন্তু নির্বাচিত সরকার যেন এটা নিশ্চিত করে। অভ্যুত্থানের পর এখনো ঘুরে দাঁড়াতে পারেননি ব্যবসায়ীরা। তারা আশায় বুক বাঁধছেন নির্বাচিত সরকার এলে কমবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিনিয়োগ ও সচল হবে অর্থনীতি। সামনে নির্বাচন, মার্কেটে কাস্টমার কম, বেচে কিনা কম। এক মুঠো ভাত জোটাতে খুব কঠিন ব্যাপার আছে। তা আশা করি একটা নির্বাচিত সরকার আসলে আমরা ইনশাল্লাহ সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারবো। দলীয় একটা সরকার আসলে দেশের পরিস্থিতি ভালো হবে, দেশ স্থির হবে। এখন তো অস্থির। সর্বস্তরের মানুষের ভাবনায় সিন্ডিকেট মুক্ত বাজার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সরকার সিন্ডিকেট করে, পুলিশ, সেনাবাহিনী সবাই সিন্ডিকেট করে। কেউ বাংলাদেশ ভালো না, 2 টাকার জিনিস 10 টাকা লয়। নিজেকে পরিশুদ্ধ হইতে হবে রাজনৈতিক দলগুলোকে। ওর নিজের যে জিনিসগুলো আছে, কালচারগুলো আছে, তারপর অনেক দিন ধরে যে প্র্যাকটিসগুলো আছে, নেগেটিভ প্র্যাকটিসগুলো, এইগুলো আগে বন্ধ করতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা শিল্প কারখানা করার জন্য যারা ঢাকা শহরের
ঢাকা শহরের যে যানজট তাহলে কমে যাইব। আকাশ কুসুম প্রত্যাশা নয়, জনগণ চাইছে নির্বাচিত সরকার সঠিক ব্যবস্থাপনায় গতিশীল রাখবে দেশের চাকা, যেখানে বিগত দুর্নীতি আর অনিয়মের শৃঙ্খল ভেঙে জনকল্যাণ হবে নেতার ব্রত। সেই নেতাকে খুঁজে নিতে প্রায় 12,77,00,000 ভোটার 12 ফেব্রুয়ারির অপেক্ষায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের আক্রমণের শিকার হচ্ছেন। সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অসাধারণ সাহস নিয়ে ওই সময়, তখনও তো হাসিনার পতন হয়নি, সেই সময় কথা বলা একজন মানুষ নাহিরিন ইসলাম, অধ্যাপিকা নাহিরিন ইসলাম, তাকে এই চিঠিটা পাঠানো হচ্ছে, যে চিঠিটা সাধারণত দস্যুরা দেয় ডাকাতি করার আগে, যে চিঠিটা জঙ্গি গোষ্ঠী দেয় তার প্রতিপক্ষকে হুমকি দেওয়ার জন্য। সেই চিঠিটাই পাঠানো হয়েছে। কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, তার কিছু প্রমাণ রয়েছে। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াতের সংঘর্ষে এক জামায়াত নেতা নিহতের ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার রাতে। এ ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন নিহতের পরিবার। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন স্বজনরা। এদিকে শুক্রবার সকাল থেকে ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলায় প্রকাশ্যে কোনো নির্বাচনী প্রচার দেখা যায়নি। ঝিনাইগাতী সদরের অনেক দোকানপাট ছিল বন্ধ। বিকেলে এ ঘটনার প্রতিবাদে জেলা সদরে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত। শরীরের বিচার আমি চাই, যাতে প্রতিশ্রুতি কিছু আমার আসর হয়। কি এলাকার সবাই বলতে পারবে আমার স্বামী কাউকে কোনোদিন একটা কথা মুখ তুলে উঁচু করে বলে নাই, কাউকে কোনোদিনও কষ্ট দেয় নাই আমার স্বামী। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। কমছে বেশিরভাগ সবজির দর, তবে ক্রেতাদের দাবি মৌসুমী সবজির দর এখনো কিছুটা চড়া। বরাবরের মতো দোকানীদের অজুহাত মাঠ পর্যায় থেকে যোগান কমের। বাজার জুড়ে মৌসুমী সবজির কমতি নেই, তবু আশানুরূপ কমেনি দামের উত্তাপ। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমতে শুরু করেছে, যদিও ক্রেতাদের দাবি এখনো বাড়তি দরেই বিক্রি হচ্ছে। গাজর, শসা এগুলো তো কন্টিনিউয়াসলি কিনি, তো সেই হিসাবে অনেক বেশি, 40 টাকা 30 টাকা এরকম বেশি মনে হচ্ছে এই সপ্তাহে, বিশেষ করে সামর্থ্যের বাইরে, অনেক বাইরে। তারপরও কষ্ট করে খাওয়া লাগে, বিধায় কষ্ট করে কিনতে হয়। মাস শেষের আগেই দেখা যায় 15 দিন পরেই টাকা থাকে না বাজার করার মতো, এই অবস্থা আর কি। মাসের শুরুতে প্রতি কেজি বেগুনের দর ছিল 40 থেকে 50 টাকা, এখন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। 100 টাকা কেজিতে মিলছে শসা, টমেটো, 50 টাকায় মিলছে মাঝারি মানের ফুলকপি। লাউ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 80 টাকা। তবে লেবু ও কাঁচামরিচের দর কিছুটা ঊর্ধ্বমুখী। কিছু কিছু মালের দাম আছে একটু বাড়তি, যেরকম আনসিজন মাল, করলা, উস্তা, এগুলো আনসিজন মাল 160 থেকে 120 টাকা। আর অন্যান্য যেগুলো শীতের সবজি, আমেজ, এগুলো দাম কম। শীতকালীন সবজি যত পরিমাণ আসার কথা ছিল ততটা আসে না, খুব কম আসে, তার জন্য দামটা একটু বেশি। আরও এক দফা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। আদা, রসুন মিলছে 150 টাকা দরে। সবকিছু দাম স্বাভাবিক আছে। কোনো ইলেকশন অনুযায়ী অথবা সামনে শবে বরাত, রমজান উপলক্ষে আমরা এখনো কোনো মালের দাম বাড়তি পাই নাই। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। ইরানের আলোচিত বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইউরোপ। দেশটিতে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানীতে হওয়া বৈঠকে 27 দেশের সর্বসম্মতিক্রমে পাশ হয় জার্মানি, ইতালির গৃহীত প্রস্তাবটি। একই সাথে ইরান সরকারের বেশ কয়েকজন ব্যক্তি ও সত্তার ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে বিশেষ বৈঠকের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির 27 দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। ইরানের সামরিক বাহিনীর শাখা আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে উদ্যোগ নেয় জার্মানি ও ইতালি।
অধিবেশনে আইআরজিসিকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে একমত হয় ইউইউ সদস্যরা। নতুন করে খামেনি প্রশাসনের 6 সত্তা ও 15 ব্যক্তিকে নিষেধাজ্ঞাও দেয়া হয়। এর মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রসিকিউটর জেনারেল ও এক বিচারকও রয়েছেন। যারা সন্ত্রাসের মাধ্যমে কাজ করে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করতে হবে। বিক্ষোভের নৃশংস দমনপীড়নের জন্য দায়ীদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি আরও চাপ সৃষ্টি করবে। ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তে আইআরজিসি এখন থেকে আল কায়দা বা আইএস এর মতো সন্ত্রাসী সংগঠনের সমতুল্য বলে বিবেচিত হবে। যেভাবে মানুষের উপর নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে বা ফাঁসিতে ঝোলানো হয়েছে তা এতটাই কষ্টদায়ক যে কেবল সংখ্যার দিক থেকে নয়, বরং এই অন্যায্য শাসন ব্যবস্থা যেভাবে কাজ করেছে তার দিক থেকেও ইউরোপীয় ইউনিয়নের স্পষ্ট প্রতিক্রিয়া থাকা উচিত। 1979 সালে প্রতিষ্ঠিত আইআরজিসি ইরানের সর্বোচ্চ শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচিত, যা সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে পরিচালিত। ইরানের পরমাণু ক্ষেপণাস্ত্র সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কর্মসূচির দায়িত্বভার রয়েছে আইআরজিসির কাছে। এমনকি নিজস্ব নৌ, মহাকাশ, স্থল ও প্যারামিলিটারি বাহিনীও রয়েছে এর। মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাবশালী বাহিনীটির বর্তমান সেনা সংখ্যা সব মিলিয়ে 2.5 লাখেরও বেশি। অরিক রহমান, যমুনা নিউজ। বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেএসপির অ্যাথলেটিক্স মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল্লাহ। বেলুন উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি শিশু কিশোরদের অংশগ্রহণে ছিল যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা। এছাড়াও ছিল মনোমুগ্ধকর ডিসপ্লে, যা দর্শকদের দৃষ্টি কাড়ে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।